হে বন্ধুরা, আমাদের প্রত্যেকের লাইফে একটা ড্রাইভ থাকে, কিছু পাওয়ার তীব্র ইচ্ছা থাকে। কেউ তার জীবনে প্রচুর মানি চায়, আবার কেউ তার জীবনে লাভ চায়, আবার কেউ তার লাইফে পাওয়ার চায়। লাভ ও মানি নিয়ে আমরা অনেক ভিডিওতেই কথা বলেছি। আজ একটু পাওয়ার নিয়ে কথা বলি। বাই দ্য ওয়ে, আপনি যদি এই সমস্ত টপিকে ইন্টারেস্টেড থাকেন এবং বুকসের নলেজের সাথে নিজেকে ইমপ্রুভ করতে চান, তবে আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। এখন ভিডিওতে আসা যাক। হিস্ট্রি দেখলে আমরা জানতে পারি একজন কিং, একজন কুইন, একজন এম্পেরর বা একজন লিডার যার কাছে প্রচুর মানি আছে, যার কাছে একটি পাওয়ারফুল আর্মি আছে, যাকে যুদ্ধে সহজে হারানো যায় না, তাকেই পাওয়ারফুল বলে মনে করা হয়। বাট হিস্ট্রি ওয়াজ রং। একজন রিয়েল পাওয়ারফুল পারসন সেই হয় যে যুদ্ধ না করেই যুদ্ধে জিতে যায়। সে অন্যকে তার কথা মানাতে কখনোই ফোর্সের ইউজ করে না, বরং সে নিজে এতটাই পাওয়ারফুল হয় যে অন্যরা তার কথা এমনিই মেনে নেয়। আপনিও যদি এরকমই একজন পাওয়ারফুল পারসন হয়ে উঠতে চান, তবে আজকের ভিডিওটি আপনাকে ডেফিনেটলি হেল্প করবে। ভিডিওর তৃতীয় পয়েন্টটি একটু শকিং, না শকিং ঠিক না, একটু কন্ট্রোভার্সিয়াল, তাই সেই পয়েন্টটি তো একদমই ইগনোর করবেন না। নাও লেটস স্টার্ট উইথ ল নাম্বার 1, উইন থ্রু অ্যাকশনস নেভার থ্রু আর্গুমেন্টস। একবার ইতালির এক পাওয়ারফুল পারসন মাইকেল অ্যাঞ্জেলোকে একটি মূর্তি নির্মাণের কাজ দিয়েছিলেন। মূর্তিটি বানানোর কাজ শেষ হয়ে গেলে সেই পাওয়ারফুল ব্যক্তিটি মূর্তিটি দেখতে আসেন। মূর্তিটিকে ভালোভাবে অবজার্ভ করার পর তিনি বলেন, মূর্তিটি এমনি ভালোই হয়েছে, শুধু এর নাক একটু বড় হয়ে গিয়েছে। একটি বিরাট বড় মূর্তির কাছে দাঁড়িয়ে থাকার দরুন মূর্তিটির নাক সেই লোকটির কাছে বড় মনে হচ্ছিল। মাইকেল অ্যাঞ্জেলো ব্যাপারটি জানতেন, কিন্তু তিনি সেই ব্যক্তিটিকে কিছুই বললেন না। তিনি তার ছেনি ও হাতুড়ি নিলেন এবং সাথে সাথে হাতে এক মুঠো বালিও নিয়ে নিলেন। এরপর তিনি মূর্তিটির কাছে গিয়ে মূর্তিটির নাক ঠিক করার অভিনয় করলেন এবং কিছুক্ষণ পরপর হাতের মুঠো থেকে একটু একটু করে বালি ফেলতে শুরু করলেন। তারপর তিনি সেই ব্যক্তিটিকে বললেন একটু দূরে গিয়ে মূর্তিটির নাককে ভালোভাবে দেখতে। তখন সেই পাওয়ারফুল ব্যক্তিটি বললেন, হ্যাঁ, এখন মূর্তিটির নাক একদম পারফেক্ট লাগছে। এখন আপনি একটু ভাবুন তো, মাইকেল অ্যাঞ্জেলো যদি এমনটা না করে সেই পাওয়ারফুল ব্যক্তিটির সাথে আর্গুমেন্ট করতে শুরু করে দিতেন, তবে কি হতো? সেই পাওয়ারফুল ব্যক্তিটির সাথে আর্গুমেন্ট করার দরুন হয়তো মাইকেল অ্যাঞ্জেলোকে তার কাছ থেকে বরখাস্ত করা হতো এবং এমন একজনকে ধরে আনা হতো যে সেই ব্যক্তিটির কথা মতো মূর্তিটির নাক ঠিক করতে গিয়ে হয়তো মূর্তিটিকে পুরোপুরিভাবে নষ্ট করে দিত, অথবা সেই পাওয়ারফুল ব্যক্তি মাইকেল অ্যাঞ্জেলোকে পানিশ করত। তাই আমরাও যদি আমাদের কথায় অন্যদের এগ্রি করাতে চাই, তবে তাদের সাথে আর্গু করার পরিবর্তে আমাদের অ্যাকশনের দ্বারা তাদের কনভিন্স করার চেষ্টা করা উচিত। এক্ষেত্রে আমার কথাই বলি, আমি যখন আমার বন্ধুদের বিভিন্ন নিউ স্কিল ডেভেলপ করার কথা বলি বা কন্টেন্ট ক্রিয়েশন করার কথা বলি, যার সাহায্যে আমরা ইন্টারনেটের প্রপার ইউজ করতে পারবো এবং আমাদের কেরিয়ারও বিল্ড করতে পারবো, তখন তারা আমার কথায় খুব একটা গুরুত্ব দেয় না। উল্টো তারা আমার সাথে আর্গু করতে শুরু করে দেয়। এক্ষেত্রে তাদের কোনো মিস্টেকও নেই, কারণ অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আমি এখনও পর্যন্ত তেমন কিছু অ্যাচিভ করতে পারিনি। কিন্তু আমি জানি, আমি যদি তাদের সাথে আর্গু করার পরিবর্তে কনসিস্টেন্টলি আমার কাজ করতে থাকি, তবে আপনাদের এরকম সাপোর্টের দ্বারা আমিও একদিন একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটার হয়ে উঠব। আর তখন তারা নিশ্চয়ই আমার কথাগুলোর ইম্পর্টেন্স বুঝতে পারবে। এ তো হলো বন্ধুদের কথা। এখন যদি আমি আমার ফ্যামিলিকে গিয়ে বলি আমি জব টব সার্চ করা বন্ধ করে কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করেছি এবং এতেই আমার কেরিয়ার বিল্ড করার কথা ভাবছি, তবে হয়তো আপনারা আমার আর নতুন কোনো ভিডিও দেখতে পাবেন না। তাই আমি তাদের সাথেও এ ব্যাপারে খুব একটা কথা বলি না, কারণ আমি জানি এ ব্যাপারে তাদের কনভিন্স করতে আমার তাদের সাথে আর্গু করে খুব একটা লাভ হবে না। তাই আমি কনসিস্টেন্টলি নিজের কাজটুকু করে যাচ্ছি। হোপ একদিন আমার অ্যাকশনের দ্বারাই তারা নিশ্চয়ই কনভিন্স হয়ে যাবে। তাই আপনিও যদি আপনার কোনো একটি ডিসিশনের সাথে আপনার ফ্যামিলি বা ফ্রেন্ডসকে এগ্রি করাতে চান, তবে তাদের সাথে আর্গু করা বন্ধ করুন এবং অ্যাকশন নিতে শুরু করুন। আর একদিন যখন তারা রেজাল্টস দেখতে পারবে, সেদিন তারা নিশ্চয়ই এগ্রি করে যাবে।
নাও লেটস গো টু ল নাম্বার 2, কনসিল ইয়োর ইন্টেনশন। অটো ভান বিসমার্ক যখন প্রাশিয়ার প্রাইম মিনিস্টার হন, তখন প্রাশিয়ার প্রিন্স ও অন্যান্য সভাসদরা অস্ট্রিয়ার এগেনস্টে একটি যুদ্ধে যাওয়ার কথা বলছিলেন। প্রাশিয়ার জনগণরাও অস্ট্রিয়াকে পানিশ করার কথা বলছিল, কিন্তু বিসমার্ক যেহেতু জানতেন যে জার্মান এম্পায়ার অস্ট্রিয়ান এম্পায়ারের মতো অতটাও মিলিটারিলি স্ট্রং নয় এবং পার্সিয়াও ইন্টারনালি প্রবলেমে আছে, তাই তিনি যুদ্ধের এগেনস্টে ছিলেন। তিনি প্রাশিয়ার জনগণকে বোঝালেন যুদ্ধে গিয়ে কোনো লাভ নেই, বরং যুদ্ধের দরুন অসংখ্য মানুষ তাদের প্রাণ হারাবে এবং আমাদের ইকোনমিক লসও হবে। তাই তাদের যুদ্ধে যাওয়ার পরিবর্তে শান্তিতে বসবাস করা উচিত এবং দেশের উন্নতিতেও সাহায্য করা উচিত। এইভাবে বলার মাধ্যমে বিসমার্ক শুধু দেশের জনগণকেই বোঝাতে সক্ষম হলেন না, বরং তিনি অস্ট্রিয়ানদেরও নিজের ট্রাস্টে নিতে পারলেন, যার দরুন অস্ট্রিয়াও জার্মানিকে নিয়ে খুব একটা টেনশন করলেন না। এর কিছু বছর পর যখন জার্মানি মিলিটারিলি ও ইকোনমিক্যালি স্ট্রং হয়ে উঠল, তখন বিসমার্কের নেতৃত্বেই তারা অস্ট্রিয়াকে ধ্বংস করে দিল। কিন্তু বিসমার্ক যদি আগেই তার ইন্টেনশন রিভিল করে দিত, তবে হয়তো অস্ট্রিয়ান এম্পায়ার জার্মান এম্পায়ারকে বেড়ে ওঠার আগেই ডিস্ট্রয় করে দিত। সেজন্যই বিসমার্ক প্রথমে বলেছিল তারা সুখে শান্তিতে বসবাস করতে চায়, তারা যুদ্ধ চায় না। আর যখন সঠিক সময় আসে তখন তারা তাদের শত্রুদের পুরোপুরিভাবে ডিস্ট্রয় করে দেয়। এখন প্রেজেন্ট কনটেক্সটে বললে, চায়না যখন মিলিটারিলি ও ইকোনমিক্যালি একটি উইক কান্ট্রি ছিল, তখন চাইনিজ লিডার দেন জাওপিং ওয়ার্ল্ডে চায়নার হেজিমনি বিল্ড করার জন্য একটি সিম্পল স্ট্র্যাটেজি দিয়েছিল, যা হলো হাইড ইউর ক্যাপাসিটি অ্যান্ড বাইড ইউর টাইম। অর্থাৎ যতক্ষণ তোমার সঠিক সময় না আসে ততদিন পর্যন্ত তুমি তোমার ক্যাপাসিটিগুলোকে হাইড করে রাখো। চায়না এই সিম্পল স্ট্র্যাটেজি ফলো করার মাধ্যমেই ইউএসএ ও ইউরোপের সাহায্য নিয়ে নিজেকে মিলিটারিলি ও ইকোনমিক্যালি স্ট্রং করতে থাকে। আর এখন যেহেতু চায়না মিলিটারিলি ও ইকোনমিক্যালি স্ট্রং হয়ে উঠেছে, তাই সে এখন আমেরিকার হেজিমনিকে চ্যালেঞ্জ করছে। এই দুটো উদাহরণ থেকে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের সবসময় আমাদের ইন্টেনশনগুলোকে হাইড করে রাখা উচিত। কিন্তু বেশিরভাগ লোক একটি ওপেন বুকের মতো হয়, তাদের যা ফিল হয়, তারা যা নিয়ে চিন্তাভাবনা করে, তার সব কিছুই তারা অন্যদের বলে দেয়, সব বিষয়ে তারা তাদের ওপিনিয়ন দিয়ে থাকে। এইভাবে অতিরিক্ত কথা বলার মাধ্যমে তারা তাদের প্ল্যানস ও ইন্টেনশনগুলোকে রিভিল করে দেয়, যা একজন পাওয়ারফুল পারসন হয়ে উঠতে আপনাকে কখনোই করা উচিত নয়। এক্ষেত্রে আপনি যা করতে পারেন তা হলো, নাম্বার 1, একটু ভেবেচিন্তে ও একটু কম কথা বলুন, ও নাম্বার 2, নিজের প্ল্যানস ও নিজের ইন্টেনশনগুলোর ব্যাপারে মন খুলে কথা বলুন। ও হ্যাঁ, অবভিয়াসলি এগুলো আপনার অরিজিনাল প্ল্যানস ও অরিজিনাল ইন্টেনশন না হলেই হলো। এখন ল নাম্বার 3তে আসা যাক, যার ব্যাপারে ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম। ল নাম্বার 3, নেভার পুট টু মাচ ট্রাস্ট ইন ফ্রেন্ডস, লার্ন টু ইউজ এনিমিজ। আমি জানি এই পয়েন্টটি শুনে একটু কেমন যেন মনে হচ্ছে, বাট আই হোপ ভিডিওটি দেখতে থাকলে ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আমরা এই লয়ের প্রথম পার্টটিতে লক্ষ্য করি কেন আমাদের বন্ধুদের উপর খুব বেশি ট্রাস্ট করা উচিত নয়। বাইজেন্টাইন আম্পায়ারের রাজা হওয়ার জন্য মাইকেল তার কাকার সাহায্য নিয়ে তার বাবাকে মেরে ফেলেন এবং তার মাকে দেশ থেকে তাড়িয়ে দেন। রাজা হওয়ার পর মাইকেল তার কাকাকে খুব একটা ভরসা করতে পারছিল না, কারণ যে উঁচু পদ পাওয়ার জন্য নিজের ভাইকে মারতে পারে, সে রাজা হওয়ার জন্য ভাইপোকে কি ছেড়ে দেবে? তাই মাইকেল তার বিশ্বাসযোগ্য বন্ধু ব্যাসিলাসকে তার সঙ্গে রাখে। সে ব্যাসিলাসের সব 5 ফরমাস পূরণ করে। মাইকেলের কাকা ব্যাসিলাসকে নিয়ে তাকে সতর্ক করে, কিন্তু সে তার বন্ধুর উপর এতটাই বিশ্বাস করতে শুরু করে দিয়েছিল যে প্রায় সে অন্ধই হয়ে গিয়েছিল। তাই সে তার কাকার কথাকে খুব একটা গুরুত্ব দিল না। ব্যাসিলাস ব্যাপারটি জানতে পারলে সে মাইকেলের কানে তার কাকাকে নিয়ে বিষ ঢেলে দেয়। মাইকেল তার কাকাকেও মেরে ফেলে ও ব্যাসিলাসকে আর্মি জেনারেল বানিয়ে দেয়। বেশ কিছুদিন পর ব্যাসিলাস বেশিরভাগ সৈন্যকে নিজের দিকে করার মাধ্যমে রাজা হয়ে বসে ও মাইকেলকেও মেরে ফেলে। তাই আমাদেরও আমাদের বন্ধুদের উপর ব্লাইন্ডলি ট্রাস্ট করা উচিত নয়।
হ্যাঁ মানছি ব্যাপারটি একটু কন্ট্রোভার্সিয়াল, কিন্তু একদম ফেলে দেওয়ার মতো নয়। কারণ শুধু আজই নয়, ইভেন আমরা যদি ইতিহাসের পাতা উল্টেও দেখি, তবে আমরা জানতে পারি যে তারাই আমাদের সাথে সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতা করে, যাদের উপর আমরা সবথেকে বেশি ভরসা করি। এখন লয়ের সেকেন্ড পার্টটি দেখা যাক কিভাবে আমরা আমাদের এনিমিকে ইউজ করতে পারি। এক্ষেত্রে একটি মুভির সিনের কথা বলি, যেখানে একজন চোর চুরি করতে একটি পুলিশ ইন্সপেক্টরের বাড়িতে যায় এবং ইন্সপেক্টরটি চোরটিকে হাতে নাতে ধরে ফেলে এবং চোরটিকে একটি অদ্ভুত পানিশমেন্ট দেয়। সে বাড়ির সমস্ত চাবি সেই চোরটিকে দিয়ে দেয় এবং বাড়ির দেখাশোনার দায়িত্ব সেই চোরটিকে দিয়ে দেয়। আপনি হয়তো ভাবছেন এটা আবার কেমন পানিশমেন্ট। ঠিক একই কোশ্চিন চোরেরও মাথায় এসেছিল। ব্যাপারটি ইন্সপেক্টরকে জিজ্ঞাসা করলে ইন্সপেক্টর বলে, এখন যদি তার বাড়ি থেকে চুরি হয় আর সেই চুরি যদি সেই চোরটি নাও করে থাকে, তবেও তাকেই পানিশমেন্ট দেওয়া হবে, আর দরকার পড়লে তাকে এনকাউন্টারে মেরেও ফেলা হবে। তখন চোরটি রিয়েলাইজ করতে পারে যে সে খুব ভালোভাবেই আজ ফেঁসে গেছে। মুভির সিনটা খুব ফানি, কিন্তু এটি থেকে আমরা বুঝতে পারি যে আমরা যদি কোনো একজন এনিমিকে কোনো কাজের দায়িত্ব দিই, তবে আমরা সবসময় তাকে চোখে চোখে রাখব এবং এই ব্যাপারটি যেহেতু সে নিজেও জানে, তাই সে সবসময় নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করবে। তাই অথার আমাদের সাজেস্ট করেন একটি রেসপন্সিবল কাজের জন্য বন্ধুর থেকে বেশিও এনিমির উপর ট্রাস্ট করতে। বাই দ্য ওয়ে, এই পয়েন্টটি নিয়ে আপনার কি মতামত আপনি কমেন্ট করে জানাতে পারেন। আপনারা হয়তো জানেনও না যে আমি আপনাদের কমেন্টের জন্য কতটা আগ্রহের সাথেই অপেক্ষা করি। তাই আপনারা যদি কমেন্ট করেন তবে আমি সত্যিই খুবই খুশি হব। এখন কনক্লুশনে আসা যাক। আজ আমি আপনাদের সাথে 48 লজ অফ পাওয়ার এই বুক থেকে পাওয়ারের 3টি লজ শেয়ার করলাম, যা একজন পাওয়ারফুল পারসন হয়ে উঠতে আপনাকে ডেফিনেটলি ফলো করা উচিত। এগুলো হলো নাম্বার 1, উইন থ্রু অ্যাকশনস, নেভার থ্রু আর্গুমেন্টস। কখনোই অন্যকে নিজের কথা মানানোর জন্য তাদের সাথে আর্গু করবেন না, বরং নিজের অ্যাকশনের দ্বারা তাদের কনভিন্স করার চেষ্টা করুন। নাম্বার 2, কনসিল ইয়োর ইন্টেনশন। কখনোই অন্যদের সাথে নিজের ইন্টেনশনগুলো শেয়ার করবেন না। নাম্বার 3, নেভার পুট টু মাচ ট্রাস্ট ইন ফ্রেন্ডস, লার্ন টু ইউজ এনিমিজ। বন্ধুদের উপর ব্লাইন্ডলি ট্রাস্ট করা বন্ধ করুন এবং কোনো রেসপন্সিবল কাজের জন্য একজন এনিমির উপর বন্ধুর থেকে বেশি ট্রাস্ট করাও অনেক বেশি ভালো। হোপ ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয়েছে, তবে ভিডিওটি লাইক করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। অ্যাট দ্য এন্ড, থ্যাঙ্কস ফর ইউর প্রেসিয়াস মুমেন্টস।